আসসালামু আলাইকুম। বহুদিন পরে আবার বাংলাদেশের একটা জয় পেলাম। জয়টা যদিও তৃপ্তির ছিল, কিন্তু দেখলাম তারপরে বাংলাদেশের অনেক সাংবাদিক বাংলাদেশকে অনেক উপরে উঠায় ফেলাইতেছে। হ্যাঁ, ঠিক আছে, জয়টা দরকার ছিল বহুদিন পরে। এই জয়ের পরে বাংলাদেশের র্যাঙ্কিং এখন 10 থেকে 9 উঠে এসছে, সেটা ভালো খবর। অনেকেই এই 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 জয় নিয়ে দেখলাম অনেক বড় বড় কথা বলতেছে। এর আগে শ্রীলঙ্কার সাথে আমরা যেভাবে বাজেভাবে হেরে গেছি, দেখেছি আমরা মোটামুটি 5-6 রানের মধ্যে আমাদের 5-6টা উইকেট চলে গেছে। যাই হোক, সবাই দেখলাম যে পজিটিভ দিকটারে খুব বেশি করে হাইলাইট করতেছে, যেটা অবশ্যই প্রশংসনীয় বিষয়। যেখানে আমাদের তরুণ তুর্কি তানভীর, সে খুব ভালো বল করছে। তারপরে শামীম পাটোয়ারি পার্ট টাইম বলার হিসেবে দুর্দান্ত বল করছে, সেটা অবশ্যই তাকে ক্রেডিট দিতে হবে। এবং শুরুর দিকে দেখলাম পারভেজ ইমন যে আগ্রাসী মনোভাবে ব্যাটিংটা করছে, সেটা নিঃসন্দেহে দুর্দান্ত ছিল। যাই হোক, এবং আবার শেষে দেখলাম যে আমাদের বোলার জুনিয়র সাকিব, সেও দেখলাম যে দুর্দান্ত ব্যাটিং করছে টেলেন্ডার হিসাবে, সেটা অবশ্যই প্রশংসার দাবিদার। বিশেষ করে লাস্ট অনেক দিন ধরেই যেটা দেখলাম, বাংলাদেশের বোলাররা শেষের দিকে যে অনেকটা ট্রাই করতেছে দলের জন্য কন্ট্রিবিউট করার জন্য, যেটা অবশ্যই ভালো একটা বিষয়। যাই হোক, এখন এখানে কথা হচ্ছে যে আগামীকালকের ম্যাচটাতেও যে প্রবলেমগুলো ছিল, প্রবলেম বলতে আমাদের মিডল অর্ডারদের মধ্যে তৌহিদ হৃদয় অবশ্যই দুর্দান্ত ব্যাটিং করছে, মানে সময়োপযোগী ব্যাটিং করছে, অবশ্যই সেটা বলতে হবে। কিন্তু শামীম পাটোয়ারি থেকে আশাটা একটু বেশি ছিল ব্যাটিংয়ে। সে একটা বাজে শট খেলে আউট হয়েছে, এবং মেহেদি মিরাজের মধ্যে আবারও সেই দেখলাম যে পেস বলারদের বিরুদ্ধে যে দুর্বলতা, সেই দুর্বলতা আবারও ফুটে উঠতেছে। সে একটা ওরকম একটা শট বলে, যেটা অবশ্যই বাউন্ডারি পার হওয়ার কথা ছিল, হয়তো বা টাইমিংয়ের কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, যেটা সে করতে পারে নাই, ব্যাড লাক। কিন্তু এইরকম বলে আসলেই আউট হওয়াটা শামীম পাটোয়ারি এবং মেহেদি মিরাজের কাছ থেকে হতাশাজনক। মিরাজের যেহেতু এই প্রবলেমটা আগে থেকে আছে, কিন্তু শামীম পাটোয়ারি দেখেছি যে তার আগেও গতকালকের ম্যাচেই তার আগেও একটা এরকম শট বলে সে বাউন্ডারি ছাড়া করছে, কিন্তু তারপরে একটা সেই বাজে একটা শট খেলে আউট হয়েছে, যেটা দৃষ্টিকটু লাগছে দেখতে। যেহেতু লিটন দাসকে বাদ দিয়ে আবার গতকালকের ম্যাচটাতে শামীম পাটোয়ারিকে রাখা হয়েছে, সে অবশ্যই তার নামের প্রতি সুবিচার করতে পেরেছে বলে আমার মনে হয়। কিন্তু তার মধ্যে আরও একটু হতাশা ছিল যে দেখলাম কালকের ম্যাচেও সেই 200 রানের দিকে যে 4-5 রানের মধ্যে আবারও প্রায় 4টা উইকেটের মধ্যে নাই। এই জিনিসটা দেখে অবশ্যই খুব বেশি খারাপ লাগছে। যদি আমাদের জুনিয়র সাকিব শেষের দিকে গিয়ে সেটা ওই যে ব্যাটিংটা সে দেখিয়েছে, সেই ব্যাটিংটা যদি না করতে পারতো, তাহলে হয়তো আমরা ম্যাচটা হেরে যেতাম। তারপরেও বাংলাদেশের বোলিংয়ের মধ্যে যখন দেখলাম যে ওদের শুরুতে 75 বা 76 রানের মধ্যে 1 উইকেট, 10 ওভারে 1 উইকেট, তখন অনেকটাই ইয়াতে পড়ে গেছিলাম যে বাংলাদেশ হয়তো বা হেরে যাবে ম্যাচটা। কিন্তু যখন দেখলাম যে মেহেদি মিরাজের কিছু দুর্দান্ত সিদ্ধান্ত ছিল ক্যাপ্টেন্সির মধ্যে, বিশেষ করে বোলিং পরিবর্তনের দিক দিয়ে, আগের ম্যাচে যেমন দেখছি আমরা যে আমাদের পার্ট টাইম বলার হিসাবে শান্ত বল করছে, কিন্তু আমার মনে হয় না সে খুব একটা ভালো বল করতে পারছে। 2-4টা বাজে বল দিছে, এবং সে একটা স্পিনার হিসেবে সে ফুল টস বল দিছে, যে কারণে সেখানে সে একটা করে ছক্কাও খাইছে। যাই হোক, সেক্ষেত্রে দেখলাম যে একজন পার্ট টাইমার হিসেবে শামীম পাটোয়ারি অনেক ভালো বল করছে, সেটা অবশ্যই প্রশংসা করতে হবে। তার প্রথম ওভারটা সে মিডল দিছে, এবং তানভীরের কথা না বললেই না। তার একটা জিনিস খুব ভালো লাগছে যে একদিকে যে পাটোয়ারি দেখলাম সে রানকে চেক দিচ্ছে, আর আরেক দিক থেকে তানভীর উইকেট তুলে নিচ্ছিল, তখন বিষয়টা দেখে খুব ভালো লাগতেছিল। কিন্তু শেষের দিকে গিয়ে বা আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা সমর্থক থ্রিল অনুভব করতে হচ্ছিল। আমার মনে হয় যে শেষের দিক থেকে সে অনেক দুর্দান্ত ব্যাট করছে, যেহেতু শ্রীলঙ্কার দলটা 100 রানের পর থেকে যাওয়ার পরে তাদের রানের গতিটা অনেকটা কমে গেছিলো, প্লাস উইকেট যাচ্ছিল নিয়মিত বিরতিতে, সেখান থেকে সে দলটাকে আগায় নিয়ে গেছে, যেটা অবশ্যই তার জন্য প্রশংসা করতে হবে।
যাই হোক, পরবর্তী আমাদের 8 তারিখে আরেকটা ম্যাচ আছে, সবাই দোয়া রাখবো সেই ম্যাচটা যেন অবশ্যই বাংলাদেশ জিতে। হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই প্রয়োজনীয় কাজগুলো করবেন। ধন্যবাদ।